ওয়ে নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা নিজের সৌন্দর্য নিয়ে একদমই সন্তুষ্ট ছিল না। আর হঠাৎ করে তার ইচ্ছে জাগে সে অনেক বেশি সুন্দরী হয়ে উঠবে। এজন্য সে বেছে নেয় ভয়ানক এক রাস্তা। সুন্দর হওয়ার জন্য সে তার চেহারার চামড়া পর্যন্ত খুলে পাল্টে ফেলতে শুরু করে। কিন্তু সুন্দর হওয়ার এই ভয়ানক আকাঙ্ক্ষাই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই কাজ করতে গিয়ে সে তার জীবনে এমন ভয়ানক বিপদ ডেকে আনে যে সেটা কোনোদিনও কল্পনা করতে পারেনি। মুহূর্তের মধ্যেই তার সুন্দর জীবন পরিণত হয়ে যায় ভয়ানক এক দুঃস্বপ্নে। কিন্তু তার সঙ্গে এমন কী ঘটেছিল আর পরবর্তীতে তার পরিণতি বা কী হয়েছিল সেটা জানতে হলে দেখতে হবে আজকের পুরো মুভিটির গল্প, যার নাম গ্রাফটেড। গল্পটা শুরু হয় চায়নার একটা শহরে। আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ওয়েকে, যে তার ড্রয়িং বুকে ছবি আঁকছিল। এমন সময় তার বাবা লিও এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন ওয়ে তার বাবাকে বলে সে তার ডায়েরি থেকে পাওয়া কস্ট ফ্লাওয়ারের ড্রয়িং বানাচ্ছে। লিও জিজ্ঞেস করে, তুমি কি জানো এটাকে কস্ট ফ্লাওয়ার কেন বলা হয়? ওয়ে জানায়, এই ফুলটা থেকে মানুষ পচার খুব বাজে একটা দুর্গন্ধ বের হয়, যার কারণে এটাকে কস্ট ফ্লাওয়ার বলা হয়। তার কথা শুনে তার বাবা অনেক খুশি হয়, কারণ তার মেয়ে সঠিক বলেছে। তাই সে তার মেয়েকে অভিনন্দন জানিয়ে বলে, তুমি একদম ঠিক বলেছ। এরপরে লিও বলে, তুমি আস্তে আস্তে তোমার হোমওয়ার্ক করে নাও, আমি আমার কাজ করি। ওয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মুখের দাগটা ঠিক করবে? তখন আমরা দেখতে পাই লিও আর ওয়ের মুখের অদ্ভুত রকমের দাগ রয়েছে। এটা তারা দুজনেরই জন্মদাগ। লিও তার মেয়েকে জানায়, আমি শুধু আমার মুখে দাগ না, তোমার মুখের দাগটাও ঠিক করে দেব, আমরা সবার মতো স্বাভাবিক সুন্দর হয়ে যাব। লিও একজন সায়েন্টিস্ট। এরপরে সে তার কাজে বিজি হয়ে যায়। সে এক ধরনের কেমিক্যাল দিয়ে এক প্রকার সিরাম বানাচ্ছিল, যেটা দিয়েছে তাদের মুখের দাগ দূর করবে সে। দীর্ঘদিন যাবৎ লিও এটা নিয়ে রিসার্চ করার পর অবশেষে তার আবিষ্কার সফল হয়, অর্থাৎ এই সিরামটি পুরোপুরি বানিয়ে ফেলে সে। তাই সে একটা মাংসপিণ্ড থেকে খানিকটা চামড়া কেটে ওই সিরামটা ইনজেক্ট করে তার মুখের স্ক্রিনেই লাগিয়ে দেয়। সে দেখতে পায় মুহূর্তের ভেতর ওই চামড়াটা তার মুখের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটা দেখে লিও ভীষণ খুশি হয়। ফাইনালি তার মুখের জন্মদাগটা দূর হবে। মূলত তাদের এই দাগের জন্য তারা অন্য কারোর সঙ্গে মিশতে পারত না, কিন্তু পরক্ষণে দেখা যায় ওই চামড়াটা লিওর সমস্ত মুখে ছড়িয়ে পড়ে, কারণ এখনো পর্যন্ত তার আবিষ্কারের ফর্মুলাটা ঠিক ছিল না। এই ফর্মুলাটা তার মুখের উপর খুব দ্রুত কাজ করে। মুহূর্তের ভেতর তার মুখ, নাক সবকিছু বন্ধ হয়ে যেতে থাকে। এক পর্যায়ে তার মুখ থেকে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তাই সে কি করবে কোনো উপায় না পেয়ে দ্রুত তার হাতে থাকা কাঁচি দিয়ে তার মুখটা কেটে ফেলে, যাতে সে অন্তত একটু নিঃশ্বাস নিতে পারে। কিন্তু দেখা যায় এই চামড়াটা এত দ্রুত ছড়াচ্ছিল যে তার মুখ আবারও ভরাট হয়ে যায়। এত কিছু করার পরেও কোনো কিছুতেই সে কোনো উপায় খুঁজে পায় না। আনফর্চুনেটলি তার সবকিছু বারবার বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সে আর যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে, আর তার সাউন্ড খুব বেশি দূরে গিয়ে পৌঁছায় না। তবে যেহেতু তার পাশেই ওয়ে ছিল, তাই সে তার বাবার সাউন্ড শুনে দ্রুত তার কাছে চলে আসে এবং তার বাবাকে এই অবস্থায় দেখতে পায়। সে তার বাবাকে দেখে ভীষণ কষ্ট পায় এবং তাকে সাহায্য করার জন্য তার বাবার মতোই তার বাবার হাতে থাকা ছুরি দিয়ে বারবার তার নাক মুখে আঘাত করতে থাকে, যাতে তার বাবা অন্তত নিঃশ্বাসটা নিতে পারে। কিন্তু দেখা যায় এইভাবে কিছুক্ষণ আঘাত করার ফলে তার বাবার প্রচুর ব্লিডিং হতে শুরু হয়। এক পর্যায়ে ওয়ে তার বাবার জন্য কিছুই করতে পারে না, অর্থাৎ তার বাবা সেখানেই মারা যায়। এভাবে কেটে যায় কয়েক বছর। আমরা এরপর কয়েক বছর পরের সিন দেখতে পাই। ওয়ে এখন বড় হয়েছে। সে তার বাবার মতো রিসার্চ করতে পছন্দ করে। সেও একজন সায়েন্টিস্ট হয়েছে। তবে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে অদ্ভুত মনে করে তার সঙ্গে ভালো আচরণ করে না, যেটাতে ওয়ে খুবই কষ্ট পায়। তো যাই হোক, ওয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ার জন্য স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্য নিউজিল্যান্ডে চলে আসে। নিউজিল্যান্ডে এয়ারপোর্টে আসলে তার বাবার বোন লিং তাকে পিক করতে আসে। তিনি বেশ কয়েক বছর আগে থেকেই নিউজিল্যান্ডে বসবাস করছেন। এখন থেকে ওয়ে তার আন্টির কাছেই থাকবে। মূলত লিঙ্কের হাজবেন্ডের সঙ্গে তার ডিভোর্স হয়ে যাওয়ার পর সে সিঙ্গেল মাদার হয়ে তার একমাত্র মেয়েকে নিয়ে এই নিউজিল্যান্ড শহরে বসবাস করে। এরপর লিং ওয়েকে তার বাড়িতে নিয়ে আসার পর যখন গাড়ি থেকে নেমে তারা সব জিনিসপত্র গাড়ি থেকে নামাচ্ছিল, তখন লিঙ্কের প্রতিবেশীর সঙ্গে বাইরে দেখা হলে লিঙ্ক ওয়ের সঙ্গে তার প্রতিবেশীর পরিচয় করিয়ে দেয়। ওয়ে ভেতরে আসলে তার কাজিনের পোষা কুকুর ওয়েকে দেখেই প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর কুকুরটাকে থামানোর জন্য ওয়ের কাজিন ইন্দিরা সেখানে চলে আসে। চোখের সামনে ওয়ে তার কাজিনকে দেখে খুব আফসোস করে। সে ভাবতে থাকে, যদি আমার ওর মতো নিখুঁত চেহারা হতো তাহলে কতই না ভালো হতো। লিঙ্ক তার মেয়ের সঙ্গে ওয়ের পরিচয় করিয়ে দেয়। যেহেতু ইন্দিরা এখানে জন্মগ্রহণ করেছে, তাই সেই কালচারের সঙ্গে মিশে গেছে। তার মায়ের জন্ম চীনে হলেও ইন্দিরার চাইনিজ ভাষা বোঝে না। তো ওয়ে ইন্দিরার সঙ্গে কথা বলার জন্য সে ইংলিশে কথা বললে তার আন্টি অবাক হয়ে যায়, কারণ সে সব ধরনের ভাষায় খুব ভালোভাবে জানে, চাইনিজ, ইংলিশ সব। ওয়ের আন্টি বলে, তুমি তো খুব সুন্দর ইংরেজিও বলতে পারো।
আমার মেয়েকে দেখো, শুধু ইংলিশ ছাড়া আর কিছুই বলতে পারে না। এরপর তার আন্টি ওয়েকে তার থাকার রুম দেখাতে নিয়ে যায়। এদিকে ইন্দিরা তার রুমে এসে তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমি ওয়েকে মোটেও সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো, আমাকে তোমার কাছে কিছুদিনের জন্য নিয়ে যাও। কিন্তু ইন্দিরার বাবা তাকে না করে দেয়, কারণ সে এখন তার কাজের জন্য অনেক বিজি, তাই সে ইন্দিরাকে তার কাছে নিতে পারবে না। আর এই সমস্ত কথা দরজার ফাঁক দিয়ে ওয়ে সব শুনে ফেলে। হঠাৎ করে ইন্দিরার কুকুর দরজার ফাঁকায় ওয়েকে দেখে আবারও চিৎকার করতে শুরু করে। কুকুরের চিৎকার শুনে ওয়ে এখান থেকে দ্রুত সরে যায়। তবে ইন্দিরা বুঝতে পারে তার কথা আড়ি পেতে ওয়ে শুনছিল, কারণ শুধুমাত্র তার কুকুরটা ওয়েকে দেখলেই এমন অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে। অন্যদিকে ওয়েকে যে রুম দেয়া হয় থাকার জন্য, সে রুমের একটা কর্নারে তার বাবার ছবি রেখে সেখানে দাঁড়িয়ে ওয়ে তার বাবার সঙ্গে কথা বলতে থাকে। সে তার বাবাকে বলে, কাল আমার ইউনিভার্সিটির প্রথম দিন, সবকিছু যেন ঠিকঠাক থাকে। মূলত সবসময় ওয়ে তার বাবার সঙ্গে এভাবেই কথা বলতো। সে যেহেতু ছোটবেলা থেকে কারোর সাথে ছিল না, তাই তার কথা বলার মতো শুধুমাত্র তার বাবাই ছিল। আর বাবা মরে যাওয়ার পর তার বাবার ছবি তার একমাত্র কথা বলার সঙ্গী। এভাবে কষ্ট করে ওয়ে বড় হয়েছে। পরদিন সকালে ওয়ে ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে বের হয়। তবে সে ইউনিভার্সিটির রাস্তাটা ভুলে যায়। তখন সে কিভাবে যাবে কোনো কিছুই বুঝতে না পেরে পথের কাছে একটা অসহায় মানুষ, যার মুখটা কিছুটা ওয়ের মতো বিধ্বস্ত, তার কাছে এসে হেল্প চায়। এই লোকটার নাম জোস। সে ওয়েকে সঠিক রাস্তা দেখিয়ে দেয়। মূলত এই লোকটার থাকার জায়গা নেই, সে রাস্তায় কোনো সারাদিন পড়ে থাকে। এরপর ওয়ে ইউনিভার্সিটি আসলে সে সবার থেকে আলাদা পেছনে গিয়ে একটা সিটে বসে। কেউ ওয়ের সঙ্গে কথাই বলে না। তখন দেখা যায় ওয়ের কাজিন ইন্দিরাও এই একই ভার্সিটিতে তার সঙ্গে পড়াশোনা করে। তবে সে ওয়ের সঙ্গে কোনো প্রকার কথা বলে না, কারণ সে ওয়েকে মোটেও সহ্য করতে পারত না। ইন্দিরা তার বান্ধবী জেসমিন ও ইয়েনের সঙ্গে বসেছিল। কিছুক্ষণ পর তাদের প্রফেসর এলে তাদের এক্সাম নিয়ে রেজাল্ট ঘোষণা করে জানায় সবার থেকে ওয়ে বেশি মার্কস পেয়েছে। ওয়ে 100 মার্ক পেয়েছে, আর তার কাজিন ইন্দিরা 92 পেয়েছে। আর এই রেজাল্ট শোনার পর ক্লাসের সবাই অবাক হয়ে যায়, আর পেছনে ফিরে সবাই ওয়েকে দেখতে থাকে। এ থেকে বোঝা যায় ওয়ে কতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরপর প্রফেসর পল স্টুডেন্টদেরকে জানায়, আমার একটা রিসার্চের জন্য একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তোমাদের ভেতর কারো যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার ল্যাবে এসে নাম লিখিয়ে যাবে। এরপর সে ক্লাস শেষ করে চলে যায়। আর এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ওয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ছিল, তাই সে সবার আগে ল্যাবে পৌঁছায় আর তার নাম লেখার জন্য খাতা চায়। এবং সে সাথে করে তার বাবার রিসার্চের ডায়েরিটাও ল্যাবে নিয়ে আসে। আর এখানে এসে তার বাবার ডায়েরিটা দেখে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার ট্রাই করে। কিন্তু এমন সময় সেখানে প্রফেসর পল চলে আসে। পেছন থেকে ওয়েকে ডাক দিলে ওয়ে প্রথমেই প্রফেসরকে দেখে ভয় পেয়ে যায়, আর তার বাবার ডায়েরি তার পিছনে লুকিয়ে নেয়। সেটা প্রফেসর পল দেখে জিজ্ঞেস করে, তোমার হাতে ওটা কি লুকালে? প্রথমে ওয়ে বলতে না চাইলে পল তার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয় আর জিজ্ঞেস করে, এটা কিসের ডায়েরি? তখন ওয়ে মাথা নিচু করে জানায়, এটা আমার বাবার রিসার্চের ডায়েরি, সেও একজন বড় সায়েন্টিস্ট ছিল। এই বিষয়টা জেনে পল ওয়েকে অফার করে, তুমি যদি চাও তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারো। পরবর্তীতে তোমার বাবার এই সম্পূর্ণ রিসার্চটা নিয়ে আমি কাজ করব। ওয়ে কোনো কিছু না ভেবে পলের কথায় অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হয়ে যায়। এদিকে ইন্দিরা তার দুই বান্ধবীকে নিয়ে আজ তাদের বাড়িতে এসেছে। আর তারা ওয়েকে নিয়ে এতই কিউরিয়াস ছিল যে তারা তিনজন মিলে ওয়ের রুমে আসে এবং রুমের এক কর্নারে তার বাবার ছবিটা এভাবে সাজানো দেখে তিনজনই খুব অবাক হয়। তারা চিন্তা করে এটা সে ঘরের কোণায় কি সাজিয়ে রেখেছে, এগুলোর মানে কি? ইন্দিরার বান্ধবী জিজ্ঞেস করে, এই ছবিটা কার? তখন ইন্দিরা বলে, এটা ওর বাবা। তখন ইয়েন বলে, ওনার মুখে এমন দাগ কেন? ইন্দিরা বলে, এটা ওনাদের জন্মগত দাগ, এই দাগ ওয়ের মুখেও আছে। ও সবসময় একটা স্টাফ দিয়ে ওর মুখটা ঢেকে রাখে, তাই দাগটা কখনোই দেখা যায় না। এসব কথা শুনে তারা তিনজন ওয়ের ব্যাপারে জানার জন্য আরো বেশি আগ্রহী দেখায়। তাই তারা ওয়ের পুরো রুমটা বিভিন্ন জায়গায় সার্চ করতে শুরু করে। তখন তারা রুমের বিভিন্ন প্রকার পোকামাকড়, কীটপতঙ্গের ছবি এবং মৃতদেহ ঝুলিয়ে রাখতে দেখে। সেই সাথে টেবিলে সার্জিক্যাল নাইফ, কেচি এবং বেশ কিছু চামড়ার টুকরো পড়ে থাকতে দেখে। এসব কিছু দেখে তারা তিনজনই ভয় পেয়ে যায়। সে এসব দিয়ে কি করে সেই চিন্তা করে। এরপর তারা তিনজন ওয়ের রুম থেকে বের হয়ে আসে। তারপর তারা ড্রয়িং রুমের সোফায় বসে মুখে ফেস প্যাক লাগিয়ে মুভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে ওয়ে এসে তাদের তিনজনের সঙ্গে কথা বলতে গেলে তারা তিনজন হঠাৎ করে ওয়ের শব্দে অনেক ভয় পেয়ে যায় আর তারা চিৎকার করে উঠছে, কারণ তারা ভূতের মুভি দেখছিল। তারপর ওয়ে যখন তাদের তিনজনের পাশে বসে ডিনার করছিল তখন হঠাৎ জেসমিন বলে, তুমি কি ক্রস খাচ্ছ? ওয়ে বলে, হ্যাঁ। একথা শুনে জেসমিন সেখান থেকে উঠে দাঁড়ায় আর বলে, আমার সিফুডে অ্যালার্জি আছে। এই বলে সেখান থেকে চলে গেলে তার পেছন পেছন বাকি দুই বান্ধবী ওখান থেকে উঠে যায়। তাদের অদ্ভুত আচরণে ওয়ের খুবই খারাপ লাগে। অন্যদিকে পলকে দেখা যায় ইন্টারনেটে ওয়ের বাবার বিষয়ে বিভিন্ন রিসার্চ করছে। সে কেমন সায়েন্টিস্ট ছিল, কি কি আবিষ্কার করেছে ইত্যাদি। ঠিক তখনই তার মেইলে একটা মেইল আসে। সেখানে বলা ছিল,
আগামী 2 সপ্তাহের ভেতর যদি পল নতুন রিসার্চ কমপ্লিট করে সাবমিট করতে না পারে তাহলে তাকে দেওয়া সমস্ত ফান্ডিং বন্ধ হয়ে যাবে। আর এই বিষয়টা দেখে প্রফেসর পল অনেক টেনশন করে ফেলে। কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে যে রিসার্চটা নিয়ে কাজ করছে সেটাতে সে বারবার ফেল হচ্ছে। তখন তার মাথায় চট করে একটা কুবুদ্ধি আসে। তার মনে পড়ে ওয়ের বাবার যে অসম্পূর্ণ রিসার্চটা দেখেছে সেটা যদি সে নিজে সম্পন্ন করতে পারে তাহলে রিসার্চটা তার নামে চালিয়ে দেবে। এখন তার ওয়ে আর তার বাবার ডায়েরিটা খুবই প্রয়োজন। পরদিন দেখা যায় একটা পার্কে ইন্দিরা তার 2 বান্ধবীকে নিয়ে ঘুরতে এসেছে। সেখানে তারা অনেক গল্প করছে, মজা করে আড্ডা দিচ্ছে। তাদেরকে এভাবে মজা করতে দূর থেকে ওয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সেখান থেকেই সে 3 জনকে মিমিক্রি করতে থাকে। তখনই জানা যায় ওয়ে পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি খুব ভালো মিমিক্রিও করতে পারে। এটা তার একটা হিডেন ট্যালেন্ট। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে। তাই যদি আপনি এখনো এটি ট্রাই করে না থাকেন তাহলে আপনি মিস করছেন। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তখন ধীরে ধীরে ওয়ে তাদের 3 জনের কাছে এসে একটা চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য ইনভাইট করে। আজ তার বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনে সে তার বাবার পছন্দের খাবারগুলো খেতে যাবে। তাই সে তার বান্ধবীদেরকেও নিয়ে যেতে চায়। কিন্তু এই 3 জন তো ওয়েকে তার বান্ধবী মনেই করে না। তবুও তারা 3 জন নিজেদের অনিচ্ছার বিরুদ্ধে ওয়ের সঙ্গে চাইনিজ রেস্টুরেন্টে যেতে রাজি হয়ে যায়। তখন তারা রেস্টুরেন্টে আসে। ওয়ের খাওয়ার স্টাইল দেখে তারা 3 জনেই খুব আনকমফোর্টেবল ফিল করে। তাই তারা খাবার না খেয়ে মিথ্যা বাহানা বানিয়ে সেখান থেকে উঠে আসে। আর এমন সিচুয়েশনে ইন্দিরা ওয়েকে তার রিলেটিভ বলে পরিচয় দিতেও লজ্জা পায়। তো পরদিন আবারও ওয়ে তার ইউনিভার্সিটি থেকে ফেরার পথে তার সঙ্গে জোসের দেখা হয়। তখন ওয়ে জোসের সঙ্গে বসে অনেক গল্প করে। কথায় কথায় এক পর্যায়ে ওয়ে বলে, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি আপনাকে আরো অনেক সুন্দর করে দেব, সেই সাথে আমি নিজেও অনেক সুন্দর হয়ে যাব। এ কথা শুনে জোস বলে, তুমি তো এমনিতেই অনেক সুন্দর। এমন সময় হঠাৎ করে সেখানে প্রফেসর পল তার গাড়ি নিয়ে আসে এবং ওয়েকে তার বাসায় লিফট দিতে চায়। তখন ওয়ের কিছুই করার থাকে না। যেহেতু তার প্রফেসর তাকে ডেকেছে তাই সে জোসের সঙ্গে বেশি কথা না বলে প্রফেসরের গাড়িতে উঠে যায়। এরপর গাড়িতে যাওয়ার সময় পল বলে, আমরা কাল থেকে তোমার বাবার রিসার্চের উপর পুরোপুরি কাজ করতে শুরু করব। এই কথাটা শুনে ওয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। তাই সে বাসায় ফিরে তার রুমে এসে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে তার বাবাকে বলে, আমি খুব দ্রুত তোমার অসম্পূর্ণ রিসার্চটাকে সম্পন্ন করব আর তোমার মুখ উজ্জ্বল করব। তোমাকে সবাই চিনবে, তোমার নাম সবাই জানবে। তো এমন সময় ওয়ের পাশের রুম থেকে ইন্দিরা আর তার বয়ফ্রেন্ড জিসানের কথা বলার শব্দ শুনতে পেলে সে তাদের রুমের কাছে এসে সেদিনের মতো আড়ালে দাঁড়িয়ে থাকে। তখন সে আড়াল থেকে দেখতে পায় তার কাজিন ইন্দিরা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে রোম্যান্স করছে। ঠিক তখনই গতদিনের মতো আবারও ইন্দিরার কুকুর ওয়েকে দেখে চিৎকার করে ওঠে, যেটাতে ইন্দিরার বুঝতে আর বাকি থাকে না হয়তো আশেপাশে কোথাও ওয়ে আছে। সে ভার্সিটি থেকে ফিরে এসেছে, তাই সে তার বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে চলে যেতে বলে। সেই সাথে ওয়ের রুমে এসে তাকে বকাঝকা করে বলে, তুমি আর কখনোই আমার চোখের সামনে আসবে না। কাজিনের এমন আচরণে ওয়ে ভীষণ কষ্ট পায়, কিন্তু সে কাউকেই কিছু বলে না। তো যাই হোক, পল আর ওয়ে তার বাবার ডায়েরি দেখে ল্যাবে এসে রিসার্চ করতে শুরু করে। আর তারা এই রিসার্চের এক পর্যায়ে জানতে পারে তার বাবার ফর্মুলার ভেতর বাইন্ডিং এজেন্টের ফর্মুলার মিসিং আছে, তাই তার সিরামের ফর্মুলাটা কাজে লাগছে না। তাই পল আর ওয়ে ওই বাইন্ডিং ফর্মুলাটা তৈরি করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে থাকে। কিন্তু দেখা যায় অনেক চেষ্টার পরেও তারা দুজনের কেউই সে ফর্মুলাটা তৈরি করতে পারে না। আর এর ফলে প্রফেসর পল একটা পর্যায়ে অনেক ডিস্টার্বড হয়। আর এসব কারণে ওয়েও অনেক হতাশ হয়ে পড়ে। তাই সে হতাশ হয়ে গাড়িতে করে বাড়ি ফেরার পথে রাস্তায় সাইনবোর্ডে বড় একটা কস্ট ফ্লাওয়ারের মতো পোস্টার দেখতে পায়। আর এই সাইনবোর্ডে খুব সুন্দরভাবে লেখা ছিল, এই ফুলটি প্রায় 5 বছর পর জন্ম নিয়েছে, আবার ওই ফুলটি মারা যাবে, তবে এই ফুলটি পুরো 24 ঘন্টা জীবিত থাকবে। তারপর ওই বাড়ি পৌঁছে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে এসে প্রার্থনা করে তাকে ভালো কোনো কিছু একটা পথ দেখানোর জন্য এবং এই রিসার্চে সফল হওয়ার জন্য হেল্প করতে বলে।
পরদিন সকালবেলা যথারীতি ওয়ে তার রিসার্চ ল্যাবে আসলে তার প্রফেসর রেগে ওয়েকে অনেক বকাবকি করতে থাকে। সে বলে, তোমার এই ফালতু রিসার্চের জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করলাম। আর এক পর্যায়ে সেই রিসার্চ থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সে হাল ছেড়ে দেয়। এই রিসার্চটা নিয়ে সে আর এগোতেই চায় না। বকাবকি করার মাঝখানে ল্যাবে স্যারের সঙ্গে ইন্দিরার বান্ধবী জেসমিন দেখা করতে আসে। তখন জেসমিন স্যারকে বলে, স্যার আপনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে সিলেক্ট করেছেন কিনা, বা এখনও কাউকে নিবেন কিনা? এই কথা শুনেই স্যার চোখ পাল্টে দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, আমি এখনও অ্যাসিস্ট্যান্ট নিচ্ছি। এবং তখন সে ওয়েকে তার অ্যাসিস্ট্যান্ট থেকে বাদ দিয়ে জেসমিনকে তার অ্যাসিস্ট্যান্ট করে ফেলে। জেসমিন অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করে। তারপর ওয়ে আর জেসমিন একই গাড়িতে করে বাড়ি ফেরে। জেসমিন ওয়ের পাশের সিটে বসেছিল। তখন জেসমিন ওয়েকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি বুঝতেই পারিনি প্রফেসর তোমাকে বাদ দিয়ে আমাকে তার অ্যাসিস্ট্যান্ট করে নেবে। আর এরপর সে খুব সুন্দর করে ওয়ের গলায় স্কার্ফ খুলে রাখতে বলে, কারণ এখানে শুধুমাত্র তারাই ছিল, আর এই গরমে এত কষ্ট করে স্কার্ফ রাখার কোনো মানেই হয় না। এক পর্যায়ে তারা এত সুন্দর কথা শুনে ওয়ে তার গলার স্কার্ফটি খুলে রাখে। এরপর তারা দুজন একসঙ্গে অনেকক্ষণ খুব ভালো ভালো কথা বলে গল্প করতে থাকে। এমন সময় ওয়ের চোখ যায় গাড়ির নিচে একটা পোস্টারের দিকে। সে পোস্টারটা হাতে তুলে নিলে ওই কস্ট ফ্লাওয়ারটার ছবি দেখতে পায়, যেটা তার বাবার রিসার্চ ডায়েরিতেও এই ফুলের ছবি ছিল, এবং সে ছোটবেলায় এই ফুলটার ছবি ড্রয়িং করত। সেদিন রাস্তায় আসার সময় এই ফুলটার সাইনবোর্ড রাস্তায় দেখেছিল সে, তাই সে ডিসিশন নেয় যে করেই হোক ওই নার্সারিতে গিয়ে এই ফুলটা তার খুঁজে বের করতে হবে। তাই সে রাতে লুকিয়ে লুকিয়ে ওই নার্সারিতে যায় এবং নার্সারির গেটের তালা ভেঙে নার্সারির ভেতরে আসে। আর এরপর সে ওই ফুলটাকে খুঁজে বের করে এবং ফুলের কিছুটা অংশ সে কেটে নেয়। এরপর সে রাতে ভার্সিটি ল্যাবে চলে আসে। তারপর সে কেমিক্যাল দিয়ে বাইন্ডিং সিরাম বানিয়ে নেয়। সেই সাথে সিরামটা নিজের শরীরে প্রয়োগ করার জন্য নিজের পায়ের কিছুটা চামড়া কেটে তারপর অন্য আরেক জায়গায় ওই কাটা চামড়াটুকু লাগিয়ে তার পায়ে বানানো বাইন্ডিং সিরামটা ইনজেক্ট করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় তার সিরাম কাজ করছে, অর্থাৎ তার বাবার রিসার্চ এবং সে সফল করেছে। এরপরে সে দেখতে পায় সারপ্রাইজলি পায়ের চামড়াটা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ তার পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে মিলিয়ে গেছে। তখন ল্যাবের ভেতর থেকে সাউন্ড শুনতে পেয়ে পল বাইরে জানালা দিয়ে ভেতরটা চেক করে। তখন পল সেখানে ওয়েকে অন্যদিকে ফিরে বসে থাকতে দেখে। আর ওয়েকে এখানে দেখে ইয়েন জিজ্ঞেস করে, এত রাতেও এখানে কি করছে? এই কথা শুনে পল বলে, আমি নিজেও জানি না, কারণ আমি তোকে বাদ দিয়ে দিয়েছি। এরপর ইয়েনকে এখানে দাঁড় করিয়ে রেখে পল ভেতরে আসে ওয়ের সঙ্গে কথা বলতে। তখন ওয়ে পলকে দেখে অনেক খুশি মনে জানায় তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, তার বানানো বাইন্ডিং এজেন্ট সিরাম কাজ করেছে। এরপর সে পলকে তার পায়ে যে অংশে সিরাম আর নতুন চামড়া লাগিয়েছে সে অংশটা দেখায়। আর এই বিষয়টা দূর থেকে দেখে ইয়েন বাজে মন্তব্য করে। সে মনে করে হয়তো ওয়ে প্রফেসরকে সিডিউস করার ট্রাই করছে, তাই সে তার ফোন বের করে দ্রুত তাদের এই মুহূর্তের ছবি তুলে রাখে। এর পরের মুহূর্তে সে তাদের ল্যাবে আসে, তাদের সাথে একদম নর্মালি বিহেভ করতে থাকে। তারপর সে কথা বলতে বলতে তাদেরকে এমনভাবে কথা বলতে থাকে মনে হয় পল আর ওয়ে এখানে খারাপ কোনো কিছু করছিল। আবারও মুহূর্তের ভেতর তার কথা চেঞ্জ করে ওয়েকে তার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চায়। আর এক পর্যায়ে ওয়ে তার সঙ্গে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তো যাই হোক, তারা দুজন ল্যাব থেকে বের হয়ে যায়। আর তখনই ল্যাবের ভেতর পল দেখতে পায় ওয়ে তার বাবার রিসার্চের ডায়েরিটা এখান থেকে নিতে ভুলে গেছে। এই সুযোগটাকেই পল কাজে লাগায়। সেই রিসার্চের ডায়েরিটা তার কাছে রেখে দিতে চায়, কিন্তু বিপত্তি ঘটে। এই ডায়েরিটা সম্পূর্ণ চায়না ভাষায় লেখা, আর এই চায়না ভাষা পল বুঝতো না। তাই সে তার ফোনে সমস্ত ডায়েরিটার ছবি তুলে তার একজন চাইনিজ বন্ধুর কাছে পাঠিয়ে দেয় ট্রান্সলেশন করতে। এদিকে ইয়েন ল্যাবের ভেতর থেকে ওয়ের যে ছবিটা তুলেছে সেটা ইন্দিরাকে পাঠিয়ে দেয়, যেটা দেখে ইন্দিরা ভীষণ রেগে যায়। ইন্দিরা দ্রুত ওয়ের রুমে গিয়ে তাকে কোথাও খুঁজে না পেয়ে সে ওর বাবার ছবির সামনে আর ওই প্রার্থনার জায়গাটা পুরো লন্ডভন্ড করে দেয়। অন্যদিকে ইয়েন ওয়েকে তার বাড়ি ড্রপ না করে একটা নির্জন জায়গায় নিয়ে আসে, আর সে সাথে থ্রেড দিয়ে বলে, তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করনি। একজন টিচারের সাথে তুমি কিভাবে ফ্লার্টিং করতে পারো? তুমি নিজের চেহারা একবার আয়নায় দেখেছো? তোমাকে দেখতে কতটা কুৎসিত, তাই তার সাথে কেউ রিলেশন করবে এটা ভাবলো কিভাবে সে? আর তুমি যদি ভেবে থাকো টিচারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তুমি তোমার মার্কস বাড়িয়ে নেবে, সেটা অসম্ভব। তবে ইয়েন কিন্তু প্রফেসরের সঙ্গে ল্যাবে পার্সোনালি দেখা করেছিল, তার সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়ে নিজের কিছুটা নম্বর বাড়িয়ে নিতে। এসব কথাবার্তা শুনে ওয়ে ইয়েনকে বোঝানোর চেষ্টা করে যে তুমি হয়তো আমাকে ভুল বুঝছো, কিন্তু ইয়েন এসব কথা বিশ্বাস না করে ওয়েকে এখানে ফেলে রেখেই তার গাড়ি নিয়ে চলে যায়। আর এসব ঘটনাতে ওয়েন অনেক কষ্ট পায়, তাই সে অনেক কান্নাকাটি করে। আর এক পর্যায়ে সে ওই রাতে হাঁটতে হাঁটতে তার বাড়িতে ফিরে আসে। তখন সে তার রুমে যায়, আর প্রার্থনার স্থান আর বাবার ছবি এভাবে লন্ডভন্ড দেখে সে আরো বেশি ভেঙে পড়ে। তখন সে ইন্দিরাকে বলে, তুমি এটা কেন করেছো? তখন ইন্দিরা বলে, তুমি তোমার এসব ফালতু জঘন্য জিনিস এখনই এই বাড়ি থেকে বের করে নাও। এরপর ইন্দিরা এত রেগে যায় যে হঠাৎ করে ওয়েকে সে মারতে শুরু করে। মারতে মারতে নিচে ফেলে তার গলা চেপে ধরে। আর এমন সিচুয়েশন থেকে ওয়ে নিজেকে বাঁচানোর জন্য তার পাশে পড়ে থাকা একটা ইন্ডিকাটার দিয়ে ইন্দিরার উপর অ্যাটাক করে দেয়। আর ইন্ডিকাটার ইন্দিরার চোখে ঝুঁকে গিয়ে
প্রচুর ব্লিডিং হয়ে সে সেখানেই মারা যায়। পর মুহূর্তে ওয়ে ইন্দিরাকে এভাবে পড়ে থাকতে দেখে সে নিজেই অনেক ভয় পায়। এমন সময় ওয়ের আন্টি ইন্দিরার ফোনে কল করে জানায় সে বাড়ি ফিরছে। আর এই সিচুয়েশনে ওয়ে এখন কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি ইন্দিরার লাশটা সে বাথরুমে লুকিয়ে রাখে। তখন তার মাথায় বুদ্ধি আসে যাতে করে সে ইন্দিরার মুখের পুরো চামড়াটা কেটে তার মুখে তার বানানো সিরামটা ইনজেক্ট করে লাগিয়ে দেবে। এরপর তাকে দেখতে পুরো ইন্দিরার মতো হয়ে যায়। এমন নিখুঁত চেহারা পেয়ে ওয়ে অনেক খুশি হয়। তার মুখে এখন আর কোনো দাগ নেই, সে এখন অনেক সুন্দরী হয়ে গেছে। আবেগে কাঁদতে কাঁদতে তার বাবার ছবি হাতে তুলে নিয়ে বলে, বাবা দেখো, একদিন তুমি যা চেয়েছিলে আজ আমি তা করে দেখিয়েছি, দেখো আমি এখন দেখতে কতটা সুন্দরী। এরপর তার আন্টি রাতে বাসায় আসলে তখন ওয়ে ইন্দিরার মিমিক্রি করে তার আন্টির সঙ্গে কথা বলে, যেহেতু আগে থেকে সে ভালো মিমিক্রি করতে পারে। আর এমন করায় তার আন্টিও আর কোনো সন্দেহ করে না। এরপর সে সারা রাত ইন্দিরাকে বিভিন্নভাবে কপি করার জন্য তার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকে আর নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে থাকে। পরদিন সে ইন্দিরার মতো সাজুকুচু করে তার মতো ড্রেস আপ করে ভার্সিটিতে যায়। তখন তাকে আর কেউ ইগনোর করে না, আর কেউ তাকে বাজে মন্তব্য করে না, তার থেকে কেউ ইচ্ছে করে দূরে সরে যায় না। সবকিছু দেখে ওয়ের ভালোই লাগে। এই সবকিছুর মাঝে তার সামনে চলে আসে এক নতুন বিপদ, কারণ ইন্দিরা বাস্কেটবলে চ্যাম্পিয়ন ছিল, কিন্তু ওয়ে বাস্কেটবল খেলতে পারে না। আর আজ তাদের ইউনিভার্সিটিতে একটা টুর্নামেন্ট আছে যেখানে ইন্দিরা পারফরমেন্স করতে পারবে। ওয়ে এখনো বুঝতে পারে না সে কি করে বিষয়টাকে ম্যানেজ করবে, তাই সে চটজলদি একটা বুদ্ধি বের করে। নিজের হাতে নিজে আঘাত করে মেডিকেলে গিয়ে ভর্তি হয়, যেখানে রিপোর্ট আসে তার হাত মচকে গেছে, তাই তাকে আজকের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হবে না। এভাবে সে আজকের মতো বেঁচে যায়। এদিকে ইন্দিরার সেই বয়ফ্রেন্ড জিসান আসে তার সঙ্গে দেখা করার জন্য, আর তাকে নিরিবিলি একটা জায়গায় ডেট করতে নিয়ে যায়। হঠাৎ করে এমন একটা বয়ফ্রেন্ড পেয়ে ওয়ের তো খুশির আর সীমা থাকে না। সেও ইন্দিরা সেজে তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে ভীষণ আনন্দ পায়। যখন তারা রোম্যান্স করতে শুরু করে, হঠাৎ করে ওয়ের মুখ থেকে ইন্দিরার মুখের চামড়াটা খুলে পড়ে যায়, আর তার আসল চেহারাটা ইন্দিরার বয়ফ্রেন্ডের সামনে বের হয়ে আসে। এটা দেখে জিসান অনেকটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, আর সে ওয়ে থেকে দূরে ছুটতে গিয়ে হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে গিয়ে মারা যায়। অর্থাৎ ওয়ের বিরুদ্ধে আর কোনো সাক্ষী থাকলো না। এই ঘটনার পর থেকে ওয়ে বুঝে যায় তার বানানো সিরাম এখনো কোনো কমতি আছে, যার কারণে এই চামড়াটা কিছুদিন পরেই খুলে যায়। অর্থাৎ এটা টেম্পোরারি কাজ করবে, যার কারণে সে বাড়ি ফিরে তন্ন তন্ন করে তার বাবার সেই ডায়েরিটা সব জায়গায় খোঁজে, কিন্তু সে কোথাও ডায়েরিটা পায় না। তখন তার মনে পড়ে সে ডায়েরিটা ল্যাবে ফেলে এসেছে, যার কারণে সে দ্রুত প্রফেসর পলকে কল করে ডায়েরির কথা জিজ্ঞেস করে, কিন্তু পল তাকে মিথ্যে করে বলে সে কোনো ডায়েরিই পায়নি। এরপর ওয়ে পলকে যতবার কল দেয় সে আর ফোনটা রিসিভ করে না। এতক্ষণে পল এই ডায়েরির কাজটা সম্পূর্ণ করে ফেলেছে, অর্থাৎ সম্পূর্ণ ডায়েরির ট্রান্সলেশন করে ফেলেছে। এখানে আর কোনো কাজেই তার ওয়ের সাহায্যের প্রয়োজন নেই। যাই হোক, এরপর পল ওয়ের বাবা সম্পর্কে ইন্টারনেটে আবারও সার্চ করে। সে জানতে পারে ওয়ের বাবা একজন সাইকো সায়েন্টিস্ট ছিল, তাকে অনেকেই পাগল সায়েন্টিস্ট বলতো। একদিন সে রিসার্চ করার সময় একটা মেয়ের উপর সার্জিক্যাল নাইফ দিয়ে অ্যাটাক করেছিল, আর এই ঘটনার পর থেকে তাকে জব থেকে বের করে দেওয়া হয়। এরপর পল আবারও ওই ডায়েরিটাকে উল্টে পাল্টে ভালোভাবে দেখার সময় সেই ফ্লাওয়ারের ছবিটা দেখতে পায়, আর সেইটা দেখে ধারণা করে নেয় এই ফুলটার মাধ্যমে সেই বাইন্ডিং এসেন্স সিরামটা তৈরি করা যাবে। এদিকে বাড়িতে ওয়ে সিরামটা ব্যবহার করে আবারও ইন্দিরার চামড়াটা কোনো মতে তার মুখে লাগিয়ে নেয়। অন্যদিকে পল সেই নার্সারিতে এসে কস্ট ফ্লাওয়ারটা খুঁজতে থাকে। ফুলটা অনেক কষ্ট করে খুঁজে বের করে দেখতে পায় 24 ঘন্টা হয়ে যাওয়ায় ফুলটা অনেকটা শুকিয়ে গেছে, যেটা দেখে পল অনেকটাই আপসেট হয়ে যায়। পরক্ষণেই দেখতে পায় ফুলের নিচের কিছুটা অংশ এখনো ভালো আছে, তাই সে সেটাকে কাজে লাগানোর জন্য ফুলটা নিয়ে আসে। অন্যদিকে ওয়ে ল্যাবে এসে তার বাবার ডায়েরিটা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কোথাও ডায়েরিটা খুঁজে না পেয়ে এক পর্যায়ে সে আবারও বাধ্য হয়ে প্রফেসরকে কল করে। প্রফেসর এবার তাকে ধমক দিয়ে বলে, তোমাকে না একবার বলেছি আমার কাছে কল করবে না। সে আবারও জিজ্ঞেস করে, স্যার আমার বাবার ডায়েরিটা কোথায়? তখন পল বলে ওঠে, যেহেতু এই রিসার্চটা আমি ডায়েরি দেখে সম্পূর্ণ করেছি, তাই ওই রিসার্চটা এখন সম্পূর্ণ আমার, আর ওই ডায়েরি সম্পর্কে আর কিছু তুমি কখনোই জানতে চাইবে না। এই কথা শুনে ওয়ে অনেক রেগে যায়। সে বুঝতে পারে প্রফেসর তাকে ঠকিয়েছে, আর সে রেগে মেগে ল্যাব থেকে বাইরে বের হয়ে আসে। এরপর পল ল্যাবে এসে দেখতে পায় তার সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে বুঝতে পারে এখানে নিশ্চয়ই ওয়ে এসেছিল আর সে এই কাজ করেছে। তো যাই হোক, ওয়ে বাড়ি ফিরে দেখতে পায় তার মুখে ইন্দিরার চামড়াটা আর বেশিক্ষণ স্টে করছে না। চামড়াটা লাগালেই সেটা খুলে পড়ে যাচ্ছে। তাই সে প্ল্যান করে ইন্দিরার ফোন থেকে তার বান্ধবী ইয়েনকে বাড়িতে ডেকে আনবে, যাতে করে সে এবার ইয়েনকে মেরে তার মুখের চামড়াটা ব্যবহার করতে পারে। তো দেখা যায় ইয়েন ইন্দিরার বাড়িতে আসলে ওয়ে তার উপর অ্যাটাক করে দেয়, আর ভাগ্যচক্রে ইয়েন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না, কারণ ইয়েনকে এখানে ডাকার জন্য সে আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। তাই সে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখে, যাতে কোনোভাবেই ইয়েন এখান থেকে পালাতে না পারে। ইয়েন কোথাও না যেতে পেরে বাধ্য হয়ে বাড়ির ভেতরে থাকা একটা পুলের ভেতর নিজেকে লুকিয়ে রাখে। আর কিছুক্ষণ পর ওয়েনও
ইয়েনকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। আর সে বুঝতে পারে এই পুলের ভেতর ইয়েন লুকিয়ে আছে। তাই সে পানিতে হাত দিয়ে ইয়েনের চুল টেনে উপরে উঠিয়ে তার মাথায় আঘাত করে মারতে থাকে। এখানে ইয়েন মারা গেলে ওয়ে সেখানে বসে পুরো পাগলের মতো অট্টহাসিতে মেতে উঠছে। সে পৃথিবীর কোনো এক অজানা সুখ খুঁজে পেয়েছে। অর্থাৎ ওয়ে এখন সুন্দরী হওয়ার নেশাতে এক সাইকো কিলারে পরিণত হয়েছে। তো এবার সে ইন্দিরার যে অবস্থা করেছিল ইয়েনেরও ঠিক সেম অবস্থা করে। সে বাড়ির ভেতর তার লাশটা নিয়ে লুকিয়ে ফেলে আর তার মুখের চামড়াটা কেটে তার মুখে লাগিয়ে দেয় এবং রাতভর ইয়েনের পুরনো ভিডিও দেখে তার আচার আচরণ কপি করে নেয়। এদিকে দুজন পুলিশ অফিসার জিসানের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে ইন্দিরার বাড়িতে আসে, কারণ জিসানের সঙ্গে শেষ ইন্দিরাকে পার্কে দেখা গেছে। তখন ওয়ে এই পুলিশ অফিসারদেরকে বলে ইন্দিরা বাড়িতে নেই, তাছাড়া সে কোথায় গেছে, কখন আসবে এসব কোনো কিছুই বলে যায়নি। তবে এই কেসের জন্য পুলিশ ইন্দিরাকেই সন্দেহ করে। এরপর পুলিশ দুজনের কাছে আর কিছুই করার থাকে না, তাই তারা সেখান থেকে চলে যায়। এর পরের দিন ওয়ে ইয়ানের মতো করে ভার্সিটিতে আসলে তাকে জেসমিন ডেকে নিয়ে বলে, তুমি কি জানো ইন্দিরা কোথায়? কাল থেকে তাকে এতবার কল দিচ্ছি, মেসেজ করছি, সে কোনো কিছুরই রিপ্লাই দিচ্ছে না। ওর জন্য ভীষণ টেনশন হচ্ছে। এই কথা শুনে ওয়ে বলে, আমি নিজেও জানি না ও কোথায়। আর ঠিক তখনই সেই ইউনিভার্সিটির ভেতর পুলিশ আবারও ইনভেস্টিগেশন করতে আসে। ইন্দিরার বিষয়ে বিভিন্ন ইনফরমেশন নিতে থাকে। তখন ইউনিভার্সিটির ভেতরে পুলিশ দেখে ওয়ে অনেক ভয় পায়, তাই সে নিজেকে আড়াল করার জন্য এখান থেকে দ্রুত অন্য কোথাও চলে যায়। সে বুঝতে পারে সে খুব দ্রুত হয়তো পুলিশের কাছে ধরা পড়ে যাবে। এদিকে পুরো ইউনিভার্সিটির থমথমে অবস্থা, কারণ দুজন ছাত্রী নিখোঁজ, একজনের মার্ডার। এই সবকিছুতে সবাই ভীষণ ভয় পায়। এরপর রাতে ওয়ে যখন তার বাড়িতে বসে ইন্দিরার ফোন চেক করছিল, তখন সে দেখতে পায় হঠাৎ করে ইন্দিরার ফোনে প্রফেসর পল মেসেজ করেছে। সে জানায়, তোমাদের দুজনকে যেন ইউনিভার্সিটির আশেপাশের কোথাও না দেখতে পাই। আর এই বিষয়টা দেখে ওয়ের যেমনটা রাগ হতে থাকে তেমনটাই মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তাই সে ইয়েনে তোলা তাদের সেই ছবিটা কলেজের কর্তৃপক্ষের কাছে মেইল করে দিয়ে জানায়, এইভাবে প্রফেসর পল ছাত্রীদেরকে সিরিয়াস করার চেষ্টা করে। তাই পরের দিন ইউনিভার্সিটি থেকে প্রফেসর পলকে বহিষ্কার করা হয়। এই ঘটনাতেও ইউনিভার্সিটিতে বেশ তোলপাড় শুরু হয়ে যায়। তো যাই হোক, যখন পল তার বাড়ি ফিরে রিসার্চের কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন তার পাশে ওয়ে ইয়েনের মুখোশ পরে দাঁড়িয়েছিল। তখন পল ইয়েনকে তার বাড়ি পাঠিয়ে দেয়, কারণ সে একাই নিরিবিলি শান্তভাবে রিসার্চটা সম্পন্ন করতে চায়। এরপর ওয়ে সেখান থেকে চলে আসলে পুরোপুরি পল তার রিসার্চে মনোনিবেশ করে। এদিকে বাড়ি ফিরে ওয়ে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে যে কোনো মূল্যেই তার বাবার ডায়েরিটা খুঁজতে চায়। তাই সে চিন্তা করতে থাকে কি করে সে পলের থেকে ডায়েরিটা তার কাছে নিয়ে আসবে। এমন সময় পল ইয়েনের ফোনে মেসেজ করে পাঠায় সে রিসার্চে সফল হয়েছে, তাই সে আনন্দে তার সঙ্গে সেলিব্রেট করতে চায়। এই মেসেজটা দেখে ওয়ে ভীষণ খুশি হয়, কারণ সে তো এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল। তাই সে দ্রুত রেডি হয়ে পলের বাড়িতে চলে আসে আর সব সময় সুযোগ বুঝে খুঁজতে থাকে কি করে তার বাবার ডায়েরিটা সে নিয়ে যাবে। পল কয়েক মিনিটের জন্য তার চোখের আড়াল হলে ওয়ে তার বাবার ডায়েরিটা খুঁজতে খুঁজতে পলের বানানো সেই সিরামটা পেয়ে যায়। তাই সে ওটাকে তার সঙ্গে নিয়ে নেয়। আর পরক্ষণে পল আসতে সে অসুস্থতার বাহানা করে তার বাড়ি থেকে বের হয়ে আসে। এবার বাড়িতে আসলে তার মুখ থেকে ইয়েনের ফেসটাও খুলে পড়ে। ঠিক সে সময় আবারও সেখানে তার বান্ধবী জেসমিন আসে। জেসমিন ওয়েকে দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি ইয়েনের মতো ড্রেস পরেছো কেন? তোমার মন খারাপ লাগলে আমাকে ডেকে নিতে পারতে। এরপর ওয়ে ফ্রিজ খুলে কিছু একটা অদ্ভুত জিনিস দেখালে জেসমিন চিৎকার করে ওঠে। আর তখনই প্লাস্টিক দিয়ে জেসমিনের মুখ পেঁচিয়ে ওয়ে তাকেও মেরে ফেলে। এই জেসমিন একমাত্র ছিল যে কিনা ওয়ের সঙ্গে একটু ভালো আচরণ করত। এটার জন্য ওয়ে অনেক কষ্ট পায়। তার কাছে আর কোনো কিছুই করার ছিল না। সে নিজেকে আড়াল করার জন্য কারো না কারো ফেস তার প্রয়োজন। অন্যদিকে পল দেখতে পায় তার বানানো সিরামটা চুরি হয়ে গেছে। সে বুঝতে পারে এটা আর কেউ না বরং ওয়ের কাজ। তাই সে প্রচন্ড রেগে যায় এবং তখনই ওয়েদের বাড়িতে এসে ওয়েকে জিজ্ঞেস করে, আমার বানানো সিরামটা কোথায়? ওয়ে বলে সবকিছু ফ্রিজে রাখা আছে। পল ফ্রিজটা খুলতেই জেসমিন যেমন ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল সেম দৃশ্যটা দেখতে পায়। মূলত ফ্রিজে ইয়েনের আর ইন্দিরার কাটা মাথা রাখা ছিল। এটা দেখে পল ভয় পেয়ে পিছন থেকে ওয়ে এসে তাকেও একটা ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দেয়। আর তার বাবার যেমন অবস্থা হয়েছিল পলেরও ঠিক তেমন অবস্থা করে দেয়। তবে তার নিঃশ্বাস নেওয়ার জন্য মুখের ভেতর একটা পাইপ দিয়ে দেয়, যাতে সে নিঃশ্বাস নিয়ে কিছু সময় যেন বেঁচে থাকতে পারে। এদিকে ওয়েদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে তাদের ওই প্রতিবেশী বাড়িতে এসে ওয়ের রুমের এই অবস্থা দেখে পুলিশকে কল করে। আর পুলিশ তখন এসে ওয়েকে ধরতে গেলে ওয়ে তাদেরকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। ওয়ে গিয়ে জেসের কাছে আশ্রয় নেয়। ওই যে লোকটা রাস্তায় বসেছিল, জোস তাকে আশ্রয় দিয়ে তার চাদরের ভেতরে লুকিয়ে ফেলে এবং পুলিশকে বলে এদিক থেকে একটা মেয়ে পালিয়ে গেছে। তবে ওয়ের হাতে থাকা সিরামের বোতলটা ভেঙে জোস আর ওয়ের চেহারা অ্যাডজাস্ট হয়ে যায়। আর তাদের দুজনের চেহারা একসঙ্গে জুড়ে গিয়ে খুব ভয়ঙ্কর একটা চেহারা সৃষ্টি হয়। মূলত এটা পলের রিসার্চ করা সিরাম ছিল, তাই তারা আর কখনোই আলাদা হবে না। আর পলের রিসার্চটাই সঠিক ছিল। এরপর রাস্তা দিয়ে ওয়ের আন্টি যখন আসছিল তখন হঠাৎ ওদের মুখ দেখে সে অনেক ভয় পেয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মূলত এখানে ওয়ে আর জোস বসেছিল।
আর এরই মধ্যে দিয়ে আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।